আসসালামু আলাইকুম। আমাদের আমন ধানের জমিতে প্রায়শই একটি রোগ দেখা যায়, সেটি হচ্ছে লক্ষ্যের গু বা ফলস স্মার্ট ডিজিজ অফ রাইস। এই প্যাথোজনটির নাম হচ্ছে আসচিলাগোনয়েডিয়ে ভিরেন্স। এই ছত্রাকের আক্রমণে এই রোগটি হয়ে থাকে। এই রোগটির নাম কেন লক্ষ্মীর গু হলো? একটি মজার কাহিনী হচ্ছে, এই লক্ষ্মীর গু রোগ হলে কৃষকের জমিতে অন্যান্য রোগের প্রাদুর্ভাব খুব একটা দেখা যায় না বা খুব কম দেখা যায়। এই লক্ষ্মীর গু হলে দেখবেন যে সেখানে গান্ধী পোকার আক্রমণও কিন্তু খুব কম হয়, সেজন্য হচ্ছে ধানে চিটা খুব কম হয়। লক্ষ্মীর গু রোগ হলে অন্যান্য রোগ ও পোকার আক্রমণ কম হওয়ার কারণে কৃষককে আশীর্বাদ স্বরূপ বা লক্ষ্মীর গু হিসেবে বিবেচনা করে থাকে। আমন মৌসুমে অতিরিক্ত বৃষ্টিপাত ও স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে, অতিরিক্ত তাপমাত্রার কারণে এই রোগটির প্রাদুর্ভাব খুব বেশি হয়ে থাকে। বোরো মৌসুমে শুষ্ক আবহাওয়ার কারণে এই রোগটির প্রাদুর্ভাব তুলনামূলক কম হয়ে থাকে। আমরা ধানের জমিতে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার, ফুল আসতেছে বা থোর বেরোচ্ছে, এই সময় যদি বেশি হয়, উচ্চ তাপমাত্রা বিরাজ করে, তাহলে এই রোগটির প্রাদুর্ভাব বৃদ্ধি পায়। ধানের ফুল যখন ফুটতে শুরু করে তখন এই প্যাথোজেন বা জীবাণু প্রবেশ করে এবং দুধ অবস্থায় তখন দেখবেন যে এই লক্ষ্মীর গু প্রকাশ পায়। প্রথমে কমলা হলুদ বর্ণের হয়, তারপরে সোনালী হলুদ বর্ণের হয়, শেষে দেখবেন যে ম্যাচিউর হলে কালচে রং ধারণ করে। আক্রান্ত বীজ চাপ দিলে দেখবেন যে খইয়ের মতো বেরিয়ে আসতেছে এবং চিটা হয়। যেহেতু লক্ষ্মীর গুড় জীবাণু ধানের যখন ফুল ফুটে তখন প্রবেশ করে, তাই ধানের ফুল ফোটার আগে আমাদের ব্যবস্থা নিতে হবে। যারা বৃধান 49, বিনাধান 7, বৃধান 75, স্বর্ণা ও হাইব্রিড জাতের ধান আবাদ করেন, তারা অবশ্যই আগাম স্প্রে করতে হবে। কারণ হচ্ছে এই রোগটির প্রকাশ পায় হচ্ছে দুধ অবস্থায়। যখন প্রকাশ পায় তখন আপনি হাজার স্প্রে করলেও, ফাঙ্গিসাইড কেজি টন টন স্প্রে করলেও কোনো কাজ হবে না। সেজন্য যারা বৃধান 49, বিনাধান 7, স্বর্ণা, হাইব্রিড ধান, বৃধান 75 চাষ করছেন, তারা অবশ্যই এই আমন ধানের ফুল বা কাস্তর যখন বের হবে ঠিক সেই মুহূর্তে আপনারা টিল বা পপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক অথবা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক, যেমন অটোস্টিন বা গোল্ড জিম এর যে কোনো একটি ছত্রাকনাশক আপনারা বাজার থেকে কিনে নিয়ে এসে 2 থেকে 2.5 মিলি পার লিটার পানিতে মিশিয়ে স্প্রে করে দেবেন। ধানের ফুল আসার আগে অন্তত 2 বার স্প্রে করলে ইনশাআল্লাহ আপনার ধান গাছে এই লক্ষ্মীর গু বা ফলস স্মার্ট ডিজিজ অফ রাইস এটা হবে না। আপনাদের আবার বলি, আপনাদের ধান গাছে লক্ষ্মীর গু হওয়ার পরে বা লক্ষ্মীর গুর যে লক্ষণ যে বলের মতো দেখা যায়, সেটি হওয়ার পরে কিন্তু স্প্রে করলে কোনো প্রকার কাজ হবে না। আপনি 100 টাকা 200 টাকার স্প্রে করলেন, আপনার টাকাটা কিন্তু পুরোটাই লস হয়ে যাবে। এজন্য যাদের জমিতে লক্ষ্মীর গু পূর্বে হয়েছে বা হচ্ছে লক্ষ্মীর গু সংবেদনশীল জাত বৃধান 49, বিনাধান 7, স্বর্ণা ও হাইব্রিড ধানের চাষ করেছেন, তারা অবশ্যই আগাম ব্যবস্থা নেবেন। তাহলে আপনার জমিতে লক্ষ্মীর গুর প্রাদুর্ভাব হবে না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে আমাদের ধান খেতে যে পোকার উপস্থিতি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সেটি হচ্ছে গান্ধী পোকা। আমাদের দেশে এই গান্ধী পোকা সাধারণত ধানের যখন শীষ বেরোতে শুরু করে এবং দুধ পর্যায় পর্যন্ত ধান খেতে গান্ধী পোকা প্রচুর ক্ষতি করে থাকে। দুধ পর্যায়ে হচ্ছে আপনি যদি ধান টিপ দেন তাহলে দেখবেন দুধের মতো একটা অংশ বেরিয়ে আসছে। এটি কিন্তু খুবই মিষ্টি। এই মিষ্টি হওয়ার কারণে গান্ধী পোকা এটি খেতে শুরু করে। গান্ধী পোকা ধানের যে অংশে আক্রমণ করে সেই অংশ কালো হয়ে যায়, কালো ডট স্পট পরে, এমনকি পুরো ধানটি কালো হয়ে যেতে পারে। কারণ গান্ধী পোকা ধান থেকে এই দুধ পর্যায়ে চুষে ধানের পুরো রসটি খেয়ে ফেলে, পরে ধানটি চিটে হয়ে যায়। আমরা যখন ধানগুলো মাড়াই করি তখন ধানগুলো ভেঙে যায়। এই গান্ধী পোকা আক্রমণের কারণে আমাদের জমির ধান 10 থেকে 20% পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আপনার জমিতে যদি 10 মণ ধান হতো, সেখানে আপনি 8 মণ ধান পাবেন, বাকি 2 মণ গান্ধী পোকার কারণে নষ্ট হয়ে যায়। গান্ধী পোকাটি দেখতে বাদামি বর্ণের, লম্বা এবং পিছনের দিকে ডোরা কাটা দাগ আছে। এই গান্ধী পোকা ধরলে পিছন দিক থেকে সে গন্ধ ছাড়বে, সেই গন্ধের কারণে আপনি ধরতে চাইবেন না। গান্ধী পোকা যাকে শত্রু মনে করবে সে তার দিকে গন্ধ ছাড়বে। গান্ধী পোকা সে নিজে গন্ধ ছাড়লেও সে অন্যের গন্ধ সহ্য করতে পারে না। তাই গান্ধী পোকা ক্ষেত থেকে দূর করার জন্য আমাদের কৃষকরা ইঁদুর মরা, শামুক মরা ক্ষেতে ঝুলিয়ে রাখে, যাতে ইঁদুর শামুক মরার গন্ধে গান্ধী পোকা ক্ষেত থেকে চলে যায়। আবার আপনি দড়ি বা রশি দিয়ে কেরোসিনে ভিজিয়ে আপনি পুরো ক্ষেতের এক পাশ থেকে আরেক পাশে টানেন, তাহলে কিন্তু কেরোসিনের গন্ধে গান্ধী পোকা চলে যাবে। এছাড়া আপনি যদি জমিতে কীটনাশক ব্যবহার করতে চান, তাহলে তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত যে গন্ধের কারণে পুরো এলাকা গন্ধে ছড়িয়ে পড়ে, এরকম একটি কীটনাশক হচ্ছে ডাইমাথয়েড গ্রুপের টাফগর স্টার্টার।
এই টাপবট স্টার্টার প্রতি লিটার পানিতে 1 মিলি করে মিশিয়ে বা প্রতি 10 লিটার পানিতে 10 মিলি মিশিয়ে আপনি যদি জমিতে স্প্রে করে দেন, এই কীটনাশকের গন্ধে গান্ধী পোকা ক্ষেত থেকে দূরে চলে যাবে এবং মারা যাবে। তাহলে আমরা আজকে শিখলাম যে যেসব পোকা নিজে গন্ধ ছাড়ে সেসব পোকা গন্ধ সহ্য করতে পারে না। গান্ধী পোকা সে গন্ধ ছাড়লেও সে অন্যের গন্ধ সহ্য করতে পারে না। সেজন্য আমরা খেতে শামুক, ব্যাঙ, ইঁদুর মেরে ঝুলিয়ে রাখবো। এই পচা ব্যাঙ, ইঁদুরের গন্ধে, শামুকের গন্ধে গান্ধী পোকা আমাদের ক্ষেত থেকে দূরে চলে যাবে। আর হচ্ছে গন্ধযুক্ত কীটনাশক টাপগড় স্টার্টার আমরা জমিতে যদি প্রয়োগ করি, তাহলে কিন্তু এই গন্ধের কারণে গান্ধী পোকা ক্ষেত থেকে চলে যাবে এবং এই কীটনাশকের প্রভাবে গান্ধী পোকাগুলো মারা যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন ক্লিক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনি কী ভিডিও চান, কী জানতে চান আমার কাছে। অবশ্যই ইনশাল্লাহ আমি আপনাদের সেটাই জানাবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। বাংলাদেশের কৃষকদের জন্য একটি জরুরি সতর্কবার্তা রয়েছে, সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন, এড়িয়ে যাবেন না। আগামী 2 থেকে 6 এপ্রিল সারা দেশের বেশিরভাগ এলাকা, বিশেষ করে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা বিভাগের বেশিরভাগ এলাকার উপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে। তাপপ্রবাহের তীব্রতার কারণে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা হচ্ছে টাঙ্গাইল, রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, কুষ্টিয়া, জয়পুরহাট, নওগাঁ, চাপাই, রাজশাহী, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ ও যশোর। এসব এলাকার উপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বিরাজ করে। তাপপ্রবাহের কারণে ধান খেতে তাপমাত্রা যখন 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে বিরাজ করে, তখন ধানে চিটা হওয়ার সম্ভাবনা থাকে। তাপপ্রবাহ থেকে ধান ফসল রক্ষা করার জন্য বা চিটা রোধ করার জন্য জমিতে সর্বদা 5 থেকে 7 সেন্টিমিটার পানি ধরে রাখুন। এই সময়ের জন্য পানির ঘাটতি না হয় সেটি খেয়াল রাখবেন। জমি যত শুকনো রাখবেন আপনার ধান গাছে কিন্তু তত বেশি চিটা হবে। তাই জমি কোনো অবস্থাতেই শুকনো রাখবেন না, 5 থেকে 7 সেন্টিমিটার পানি ধরে রাখবেন। পুরো এপ্রিল মাসে পানি ধরে রাখার চেষ্টা করবেন, কারণ এই সময় তাপদাহ বিরাজ করে বাংলাদেশে, বৃষ্টিপাত হয় না, তাপমাত্রা অলওয়েজ 35 ডিগ্রির উপরে থাকে। তাই সর্বদা জমিতে পানি ধরে রাখুন। আর এই সময় দেখবেন যে দিনে তাপমাত্রা প্রচুর বেশি থাকে এবং রাতে তাপমাত্রা কমে যায় এবং সকালবেলা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করে। এই আবহাওয়াটা হচ্ছে ব্লাস্ট রোগের জন্য উপযোগী। দ্রুত কিন্তু আপনার জমিতে ব্লাস্ট ছড়িয়ে পড়তে পারে। তাই যারা ধান 28, 29 চাষ করেছেন, তারা দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দুপুরের পরপরই ট্রুপার 8 গ্রাম 10 লিটার পানিতে মিশিয়ে অথবা নাটিভো 6 গ্রাম 10 লিটার পানিতে মিশিয়ে 5 দিন পর পর 2 বার স্প্রে করে দিবেন। তাহলে ইনশাল্লাহ আপনার জমিতে ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব হবে না। আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশের কৃষকরা বড় চাষ নিয়ে ব্যস্ত সময় পার করতেছে। বাংলাদেশে হাওর বাওর, তারপর উঁচু জমি, নিচু জমি, যেখানে সারা বছর পানি থাকে, এখন বর্তমানে পানি নেই, সেখানে বোরো আবাদ হচ্ছে। আমাদের দেশে ধান খেতে বিভিন্ন ধরনের পোকা আক্রমণ দেখা যায়। তার মধ্যে মাজরা পোকা, কারেন্ট পোকা, পাতা নড়ানো পোকা, তারপর হচ্ছে নুলি মাছের আক্রমণ দেখা যায়। তবে সবচেয়ে বেশি আক্রমণ হয় মাজরা পোকা। মাজরা পোকা ধান গাছে আক্রমণ করলে সেই ধান গাছে কোনো ধান হয় না, পুরো সৃষ্টি চিটায় পরিণত হয়। এই যে আপনার ভিডিও দেখতে পাচ্ছেন, এটি একটি মাজরা পোকা। বাংলাদেশে 3 ধরনের মাজরা পোকা দেখা যায়: হলুদ মাজরা পোকা, কালো মাথা মাজরা পোকা, গোলাপি মাজরা পোকা। আপনার ভিডিওতে যে মাজরা পোকা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হলুদ মাজরা পোকা। এর চেনার উপায় হচ্ছে পাখার পিছনের দিকে দেখেন 2টা ডট আছে, এই যে 2টো ফটো আছে। মাজরা পোকা পাতার আগার দিকে ডিম পারে এবং 7 থেকে 9 দিন পর ডিম ফুটে কিরা বের হয়। কিরাগুলো মাকড়সার জালের মতো সুতা তৈরি করে সে নিচের দিকে লাফ দেয়। সে নিচের দিকে নামতে নামতে যখন কাণ্ড পায়, তখন সে কাণ্ডে ছিদ্র করে ভিতরে ঢুকে। কাণ্ডের ভিতরে সে টিস্যুগুলো খেতে শুরু করে। খেতে খেতে যখন গিট বা নোডে আসে, তখন সে কাণ্ডকে দুভাগ করে বিচ্ছিন্ন করে ফেলে। ফলে গাছ যে মূল দিয়ে পানি, পুষ্টি, সার শোষণ করে পাতার দিকে প্রেরণ করতো বা শিশির দিকে প্রেরণ করতো, সেটি বন্ধ হয়ে যায়। ফলে মাঝখানে পাতাটি শুকিয়ে যায়, যাকে আমরা মরা ডিগ বলি। আর মাঝখানে শীষ যখন শুকিয়ে যায়, তখন আমরা তাকে মরা শীষ বলি। মরে যাওয়া শীষটি সাদা হয়ে যায় এবং চিটা হয়। আমরা মাঝখানে শীষ যদি টান দেই, যদি চলে আসে তাহলে মাজরা পোকা আক্রমণ হয়েছে, আর যদি চলে না আসে তাহলে ব্লাস্ট রোগের আক্রমণ হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাদাটে হলদে কিরা, এই কিরাটি মাজরা পোকার কিরা। এটি গাছের কাণ্ডের ভিতরে ঢুকে এই যে মরা ডিগ, মরা শীষের সৃষ্টি করে এবং কৃষকের প্রচুর লস হয়। ধান গাছের মাজরা পোকা দমনের জন্য আমাদের কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেগুলো করলে আমাদের জমিতে মাজরা পোকা হবে না বা মাজরা পোকা আক্রমণ খুব বেশি হবে না। যেমন ধান গাছের 40 দিন বয়স পর্যন্ত কোনো প্রকার কীটনাশক দেওয়ার প্রয়োজন নেই, কারণ 40 দিন বয়স পর্যন্ত কোনো প্রকার পোকা ধান গাছে আক্রমণ করে না। তাই আমরা 40 দিন বয়স পর্যন্ত কোনো প্রকার কীটনাশক স্প্রে করব না। তারপর আমরা ধান গাছের
ক্ষেতের মাঝে মাঝে আমরা ডাল পুঁতে দেব, যে ডালে আপনার পাখিগুলো এসে বসবে এবং সেই মাজরা পোকার মদগুলো খেয়ে ফেলবে। আপনি যদি লক্ষ্য করেন যে প্রতি 20টি কুশির মধ্যে একটি কুশি সাদা শীষ বা মরাটিক দেখা যাচ্ছে, তাহলে অবশ্যই আপনাকে স্প্রে করতে হবে। স্প্রে করার জন্য আমি আপনাদের কিছু কীটনাশক সাজেস্ট করব, যেগুলো আপনারা প্রয়োগ করলে অবশ্যই মাজরা পোকাতে পরিত্রাণ পাবেন। যেমন সিনজেন্টার ইনসিপিও 200 SC প্রতি 10 লিটার পানিতে 6 মিলি করে আপনি স্প্রে করবেন। ইনসিপিও কিন্তু বর্তমানে বাজারে ভেজাল বেরোয়েছে, অবশ্যই আপনি আসল ইনসিপিও দেখে কিনবেন। আসল ইনসিপিওতে আপনি এই যে ভিতরে এই যেরকম দাগ দাগ থাকবে, যেটি হচ্ছে আসল ইনসিপিও। এনসিপিতে রয়েছে প্লিনাজোলিন টেকনোলজি, যার কারণে স্প্রে করার পর যদি বৃষ্টি হয় তাও এটি বৃষ্টির পানিতে ধুয়ে চলে যাবে না, এটি পাতার গায়ে 14 থেকে 21 দিন পর্যন্ত লেগে থাকবে। আপনি এনসিপি স্প্রে করলে 20 দিন পর্যন্ত আপনার ধান গাছে কোনো প্রকার মাজরা পোকার আক্রমণ হবে না। এছাড়া আপনি বায়ার কোম্পানির ভায়াগো 200 SC এটি আপনি প্রয়োগ করতে পারেন। এছাড়া রয়েছে ন্যাশনাল এগ্রিকেয়ারের কার্টাপিট, তারপর হচ্ছে হেকেমের লজিক্যাল, লরাকু, এছাড়া রয়েছে বাতির এসিপিট প্লাস। বর্তমানে কম দামে সবচেয়ে ভালো কীটনাশক হচ্ছে বাতির আপনি প্রয়োগ করলে আপনি চোখ বন্ধ করে মাজরা পোকার আক্রমণ থেকে রক্ষা পাবেন। আমি যে কীটনাশকগুলোর নাম বললাম তার যে কোনো একটি আপনি ধান গাছের বয়স যখন 50 থেকে 60 দিন বয়স হবে তখন স্প্রে করবেন। তারপরে 70 থেকে 80 দিন যখন বয়স হবে তখন আপনি দ্বিতীয়বার স্প্রে করবেন। দ্বিতীয়বার স্প্রে করলে আপনারা স্প্রে করা লাগবে না। ইনশাল্লাহ আপনার জমিতে মাজরা পোকার আক্রমণ হবে না, আপনি ভালো পরিমাণে ধান পাবেন এবং আপনার ধান গাছগুলো সুস্থ সবল থাকবে। বর্তমান সময়ে ধান গাছে আরেকটি পোকার বেশি আক্রমণ দেখা যাচ্ছে, সেটি হচ্ছে পাতা মরানো পোকা বা লিফ রোলার। লিফ রোলার বা পাতা মরানো পোকার কীরা পাতায় প্রবেশ করে, তারপরে যে এরকম মাকড়সা যেমন মুখ দিয়ে আপনার হচ্ছে জাল বের করে, সেরকম এরকম মুখ দিয়ে সিল্কেন থ্রেড বা সুতা বের করে সেই পাতাটাকে পেঁচিয়ে ফেলে। তারপর সে ভিতরে পাতার সবুজ অংশ খেতে শুরু করে। কীরা কচি পাতার যে সবুজ অংশ খায় সেটি একসময় রোদে শুকিয়ে সাদাটে বর্ণ ধারণ করে। তার শুকিয়ে যাওয়া অংশে খাদ্য তৈরি হয় না, ফলে গাছটি দুর্বল হয় এবং ধানের পরিমাণ কম হয়, কৃষকের ফলন কম হয়, ফলে কৃষক লসের সম্মুখীন হয়। জমিতে পাতা মরানো পোকার আক্রমণ হলে বা পাতা মরানো পোকা আক্রমণ প্রতিরোধ করতে চাইলে ধান গাছের বয়স যখন 50 থেকে 60 দিন হবে তখন একবার, এবং 70 থেকে 80 দিন বয়স যখন হবে তখন দ্বিতীয়বার, বা একটি স্প্রে করার 20 দিন পরে দ্বিতীয়বার স্প্রে করবেন। স্প্রে করার সময় কীটনাশক বা বিষ হিসেবে আপনি ইনসিপিও, ভায়াগো, কাপ্রাপিট, লজিক্যাল, লরাকু, বাতির, এসিপিট প্লাস এর যে কোনো একটি আপনি স্প্রে করলেই হবে, কারণ এই কীটনাশকগুলো হচ্ছে ব্রড স্পেকট্রাম, এগুলো সব ধরনের ক্ষতিকর পোকা মেরে ফেলে। ধান গাছের আরেকটি ক্ষতিকর পোকা হচ্ছে ধানের গান্ধি পোকা। ধানের শীষ যখন বের হয় তখন থেকে ধান পাকা পর্যন্ত ধানের ক্ষতি করে থাকে। ধান যখন দুধ অবস্থা থাকে তখন এই পোকা এর পিয়ার্সিং সাকিং মাউথ পার্টস ধানের ভিতর ঢুকিয়ে দেয় এবং ভিতরে দুধগুলো চুষে খায় বা ভিতরের রস চুষে খায়, ফলে ধানে চিটা হয় এবং ধানে দাগ পড়ে। আবার ধানগুলো যখন মাড়াই করা হয় তখন ধানগুলো ভেঙে যায়। এই পোকা আক্রমণ খুব বেশি হলে আপনি জাল দিয়ে পোকাগুলো কালেক্ট করতে পারেন। পর কেরোসিনের রশি ভিজিয়ে আপনি যদি আড়াআড়িভাবে ধান খেতে টেনে যান তাহলে এই পোকা কিন্তু ধান ক্ষেত থেকে চলে যাবে। তারপর আপনি যদি কেমিক্যাল স্প্রে করতে চান তাহলে হচ্ছে মিপসিন বা হচ্ছে 785 2 গ্রাম পার লিটার হারে মিশিয়ে আপনি স্প্রে করলে এই পোকাটি মারা যাবে। ধান ক্ষেতের আরেকটি ভয়ঙ্কর পোকা হচ্ছে কারেন্ট পোকা বা বিপিএস বা ব্রাউন প্ল্যান্ট হপার। এই হপার ধান গাছে দেখা মাত্র আপনাকে স্প্রে করতে হবে, কারণ হচ্ছে এই পোকা খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং আপনার ধান গাছের রসগুলো চুষে খেয়ে আপনার ধানের অবস্থা 12টা বাজিয়ে দেবে, এবং যে এরিয়া জুড়ে চুষে খায় সেই এরিয়া দেখে মনে হয় যে সেখানে বাস পড়েছে বা বাস পড়ার কারণে পুড়ে গেছে। জমিতে কারেন্ট পোকার আক্রমণ দেখা মাত্রই আপনি জমিতে স্প্রে করে দিবেন। জমিতে স্প্রে হিসেবে পাইটাপ 50 EC, এটি হচ্ছে পাইমিট্রোজেন গ্রুপের এই কীটনাশকটি আপনি স্প্রে করে দিবেন। আর চেষ্টা করবেন ধান গাছে 2-3 সারি পর পর আপনার হচ্ছে একটু দূরত্ব রাখবেন, যাতে হচ্ছে ধান ক্ষেতের ভিতরে বাতাস চলাচল করতে পারে। কারেন্ট পোকা যখন আপনার ধান ক্ষেতের ভিতরে বাতাস চলাচল করতে পারে না, আর্দ্রতা বেড়ে যায়, তখনই কিন্তু বেশি পরিমাণে আক্রমণ করে। তাছাড়া কিন্তু এই পোকার আক্রমণ খুব একটা দেখা যায় না। এই কারেন্ট পোকা আপনার হচ্ছে আমন ধানে খুব বেশি পরিমাণে হয়, কারণ তখন বৃষ্টিপাত বেশি হয়, স্যাঁতসেঁতে ভাব থাকে। এই পোকা তখন খুব দ্রুত বংশবৃদ্ধি করে।
আশা করছি আমার ভিডিওটি থেকে আপনারা ধান গাছের বিভিন্ন প্রকার সম্পর্কে জানতে পারলেন এবং পোকার বিরুদ্ধে কী কী প্রতিরোধমূলক ব্যবস্থা নেবেন সেটি আপনারা জানতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে ক্লিক করবেন এবং আপনার মন্তব্য জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।